খুব আনন্দ লাগছে আমার। আমি তো ভালোই, তবে মিল্টনকে কাছে পেয়ে আমার ভালো লাগাটা বেড়ে গেল। প্লিজ জি জি প্লিজ। দর্শকবৃন্দ, আজকে আমার যিনি অতিথি আপনারা দেখলেন, একজন অদ্ভুত ট্যালেন্ট, মাল্টি ট্যালেন্ট যাকে বলে, অনেক গুণের অধিকারী এই মিল্টন খন্দকার একজন গীতিকার, একজন গায়ক, একজন সুরকার, একজন সংগঠক। তো আপনারা হয়তো সবচেয়ে বেশি চিনেন তাকে সুরকার এবং গীতিকার হিসাবে। মিল্টন খন্দকার এমন একজন ব্যক্তি যার এই মস্তিষ্কের কোষ থেকে এমন এমন ঘটনা বের হয় যা মানুষের মনে গেঁথে যায়। গীতিকার ইজ দ্য পাইলট। আমরা তো গান গাই, গীতিকারের ভাবনায় যদি এটা না আসতো, আমাদের গায়কই ঘুরতো, কিন্তু তাদের ভাবনার ফলশ্রুতি কিন্তু একটি জনপ্রিয় গান। কথা বলবো মিল্টন খন্দকারের সাথে। কি খবর ভাই, কেমন আছো? ভালো আছি ভাই, আমি খুব এক্সাইটেড আজকে আপনি আমাকে ডেকেছেন, কারণ ছোটবেলা থেকেই আমি সেই হাফ প্যান্ট পড়া কাল থেকে আপনার গান শুনে শুনে গেয়ে গেয়ে মুখস্থ করে আজকে আমি এখানে আসছি। আপনারা ছিলেন আমাদের অলিখিত শিক্ষক, অভিভাবক। আমার খুবই ভালো লাগছে। অনুপ্রাণিত হওয়ার জন্য যা দরকার তাই কিন্তু তুমি বলে দিলে, কিন্তু তার চাইতে বড় কথা হলো আজকে অনেক শিল্পী এই মিল্টন খন্দকারের হাত ধরে কিন্তু আজকে বাংলার সঙ্গীত জগতে উজ্জ্বল ভূমিকা পালন করছে। এটা নিশ্চয়ই শিল্পীরা তো স্বীকার করবেই, এমনকি দর্শকরা, আমরা তার জ্বলন্ত সাক্ষী। আচ্ছা, আজকে এখান থেকে একটি খাম যার জন্য আহ্বান জানাচ্ছি। এটি আনন্দের লটারি। জি, একটা নিব, একটা নিব। কি আছে ভেতরে? লেখা আছে পরিষ্কার বাংলায়, সুখ। আমার আজকের প্রথম যেটা জানার ইচ্ছা, এই লম্বা সাংস্কৃতিক জগতে পদচারণার মধ্যে যদি মনে রাখার মতো কোনো সুখের স্মৃতি থাকে। আমি নিজেই নিজেকে মনে করি যে আমি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছি। কিভাবে পেয়েছি সেটা হচ্ছে যে আমার বাবা, উনি প্রবল বিরোধিতা করতেন আমার গানের, একটিমাত্র কারণে যে আমি লেখাপড়াটা ঠিক মতো করতাম না। তো একদিন অদ্ভুত এক উপায়ে দেখলাম যে আমার আব্বা আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল এবং আমাদের বাড়ির একটু দূরে একজন সঙ্গীত শিক্ষক ছিলেন, সেই প্রতিষ্ঠানের নাম ছিল সুর সংঘ। সেই প্রতিষ্ঠানের কর্ণধারের কাছে নিয়ে গিয়ে বললেন, আমার ছেলে গানের খুব ভক্ত, তো ওকে একটু গান শেখান। তা আমার ওই গান শেখার আগেই কিন্তু আমি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে গেছি। ওটাই আমার সবচেয়ে বড় সুখের একটা। এই সুখের রেশ ধরে আমি বলতে চাই যে গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়াটা বোধহয় খুব দূরের কোনো ব্যাপার না, যে কোনো দিন যে কোনো সময় ঘটেও তো যেতে পারে। এই গ্র্যামি অ্যাওয়ার্ডের তো কোনো বিশেষ ভাষা নেই, যে কোনো ভাষায় এটা হতে পারে। আমার আর ওই গ্র্যামির প্রতি আর কোনো চাওয়া পাওয়া নেই, কারণ আমার বাবা যেদিন দিয়ে দিয়েছেন, এরপরে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই। আচ্ছা, তোমার বাবার প্রতি রইল অজস্র শ্রদ্ধা এবং ভালোবাসা। ওইটুকু ওই মুহূর্তে যদি মিল্টন খন্দকার না পেত, আজকের মিল্টন খন্দকার হয়তো সেই পরিপূর্ণতা নাও পেতে পারত। বাবার দোয়া অনেক পর, বাবার আশীষ ছিল বলেই আমি মনে করি যে এটা আমার জন্য সম্ভব হয়েছে। স্পষ্টত বোঝাই যাচ্ছে। জি। আচ্ছা, গীতিকারের ভূমিকা কতটুকু, প্রয়োজন কতটুকু এবং কিভাবে, এটা আমাকে না, আমার অনুরোধ সরাসরি দর্শকদেরকে বলা। ক্যামেরা। গীতিকার মূলত একটি গানের প্ল্যানিং করে, একটা প্লট নির্বাচন করে সেখানে কিভাবে কি করতে হবে না করতে হবে, মূলত একজন গীতিকবি সেইটা নির্ধারণ করে। তারপর যখন এটা সুরের দ্বারস্থ হয়, যখন সুর করে, সেটাতে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়। প্রাণ প্রতিষ্ঠা, চূড়ান্ত প্রতিষ্ঠা হয় তখন যখন সুললিত কণ্ঠে শিল্পী এটাকে পরিবেশন করে, তখন হয়। আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি দাঁড়ায়, আমার মনে হয় যে গান, গীতিকবি যেটা লেখেন, গানের কবিতা,
এই গানের কবিতাটাই একটি মূল বিষয়বস্তু, যা বলতে চাই, যা দিক নির্দেশনা, তা কিন্তু গীতিকবি সেটাকে তুলে ধরেন। সে চিন্তা, সে ভাবনা সমস্ত কিছু তুলে ধরে। শুধু গানে তো শুধু গানই হয় না, গানে অনেক সময় মেসেজ থাকে, সেই মেসেজটাও তুলে ধরে। তো আমি মনে করি যে গীতিকবি ছাড়া একটি গান সম্পূর্ণ হবার কোনো রাস্তাই নাই। শুধুমাত্র সুর দিয়ে কিন্তু ভালো লাগবে না। আবার শুধুমাত্র সুর দিয়েও নয়, সুরের সাথে যদি কণ্ঠপ্রয়োগ না হয়, সুরেলা না হয়, বাদ্যযন্ত্র সহযোগে, গান আসলে অনেক বড় ব্যাপার। আমার কাছে মনে হয় যে এটা টোটাল টিম ওয়ার্কের ব্যাপার। তো এই টোটাল টিম ওয়ার্কের মধ্যে প্রথম যে ভূমিকাটা রাখেন তিনি গীতিকবি। সুতরাং আমি নিজে একজন গীতিকবি, আমি গীতিকবির সপক্ষে কথা বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু না, আমি যদি সুরকার বা সঙ্গীত শিল্পী হতাম, তবু গীতিকবিকেই প্রথম প্রাধান্য দিতাম। দর্শকবৃন্দ, আজকে এই বক্তব্যগুলো আপনারা তো জানেন, বরাবর যারা আসেন তাদের মুখ থেকে আপনারা ডিরেক্টলি শুনবেন। আপনারা জানলেন যে গীতিকারের ভূমিকা, এবং তারপরে শেষ পর্যন্ত যারা আরও জড়িত আছে। মিল্টন খন্দকার নিজেই বলল, ইটস এ টিম ওয়ার্ক। এখানে ওই টিমের একজন সদস্য যদি আপনার জীবনে নিজেকে কল্পনা করেন, এই কথাগুলো মনে রাখবেন এবং আজ থেকে আপনার মনের অধ্যাবসায় চলে যাবেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন একজন গীতিকার হয়ে নিজেকে দেখাবেন। ইয়েস, মিল্টন খন্দকার, আজকে কত বছর হলো গান লেখা? আমি মূলত মানে সত্যি সত্যি গান লেখা শুরু করেছি 86 সাল থেকে, 1986 সাল থেকে। এর আগে গান লিখতাম, কিন্তু সেটা গানের জন্য লিখতাম না। আমার ইমিডিয়েট একটি ভাই, বড় ভাই, উনি ইলেকশনে দাঁড়াতেন, তো তখন তার জন্য গান বানাতে হতো প্রচারণার কাজে। তো সেই সময় আমরা ওই নিজেরাই গান বানিয়ে এটা প্রচার করার চেষ্টা করতাম, সেই মার্কায়, সেই পক্ষে কথা বলতাম। তো পরবর্তীতে যখন আমি ঢাকায় এলাম, ম্যাট্রিক পাস করার পর আমি মিউজিক কলেজে ভর্তি হলাম, মূলত আমি গানের সাথে যুক্ত হব বলে। খালিদ হোসেন সাহেব আমাকে, তারপরে ইন্দ্রমোহন রাজবংশী, ওনারা আমাকে ভর্তি করে দিয়েছিলেন। আমার এক নজরুল ভাই বলে আমার এক সিনিয়র বড় ভাই, এবং আবু বকর সিদ্দিকী মিউজিক কলেজে ভর্তি করে দিয়েছিলেন। আমার সেই কথা এখনো মনে আছে। আমি শুধু মিউজিক কলেজ না, যে মানুষগুলোর সাহায্য এসছে, এটাও তো বিশাল ব্যাপার। জি। আচ্ছা, 40 বছর তো গীতিকারের পদার্পণ প্রায় ছুঁই। আচ্ছা, সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, জি, শুরু থেকে গানের যে তৃপ্তিটা ছিল, গান লিখে যে তৃপ্তি পাওয়া যেত, আজকের সেই তৃপ্তিটা কি বেড়েছে, না থমকে আছে, না কমেছে? এই তৃপ্তিটা, মানুষের রিয়াকশন দেখে তৃপ্তিটা, মানুষের প্রশংসা, মানুষের ভালো লাগার তৃপ্তিটা। এখন সমস্যা হচ্ছে কি, সব মানুষই একটু শর্টকাটে একটা বড় অবস্থানে পৌঁছে যেতে চায়, যার ফলে ওনারা সঠিক চর্চায় শিক্ষিত দীক্ষিত না হয়ে দ্রুত পন্থায় পৌঁছে যেতে চেষ্টা করছে, যার ফলে অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে, অসঙ্গতি থেকে যাচ্ছে। এবং গায়ের জোরে একটা সময় আমরা সবাই মিলে বসে যে গান করতাম, আপনাদের সময়ে আমরা চেয়ে দেখতাম, তো সেই যে সবাই মিলে বসে যে একটা এক হয়ে কাজ করার সেই জিনিসটা নাই এখন। অনেক যারা একটুখানি অবস্থাপন্ন, তাদের প্রত্যেকেই ঘরে ঘরে কিন্তু স্টুডিও আছে, হোম সেট আপ আছে। তো সেই হোম সেট আপ মানে আমি মনে করি একটা বিচ্ছিন্ন দ্বীপ। যে হয়তো রিদম সম্পর্কে সেন্স নাই, সে রিদমটাও বাজাচ্ছে। যার কিবোর্ড সম্পর্কে ধারণা নাই, সে কিবোর্ডও বাজাচ্ছে। যার গান লেখার সম্পর্কে কোনো ধারণা নাই, সেও গান লিখে যাচ্ছে, এক্সপার্ট না হয়েও এক্সপার্ট হচ্ছে। তো যার ফলে হচ্ছে কি, যে আমরা সবাই রাস্তা দিয়ে হেঁটে চলছি, কিন্তু রাস্তা হারাইয়া। তা আমাদেরকে সঠিক পথে চলতে গেলে সঠিক মানুষকে খুঁজে নিয়ে, যারা চর্চার সাথে, শুদ্ধ সঙ্গীত চর্চার সাথে জড়িত যারা, তারা যদি কাজ করে, তাদের গান শুনে আমরা তৃপ্ত হব। নইলে এইরকমভাবে উষ্ঠা খাওয়া, আমাদের এই শহরের একটি ভাষা, যে উষ্ঠা খেতে হয় প্রতিটি গান শুনে শুনে। কথাটা আমার কাছে মনে হয় 100 ভাগ না, 101 ভাগ সত্যি। অনেক কিছুই এখন হচ্ছে গায়ের জোরে। এই গায়ের জোরটা যতদিন বন্ধ না হবে, ততদিন আমরা বোধ হয় সেই 80-90 দশকের সৃষ্টি উল্লাসে ফিরতে কষ্ট হবে। ফিরছি, ভালো গান হচ্ছে,
মিল্টন খন্দকারের পরে আরও আসছে না তা না, আসছে, তবে সংখ্যায় এত কম, চেনা যায় না, বোঝা যায় না। আচ্ছা, নিজের সৃষ্টি অন্যের গায়কিতে হোক বা নিজের গায়কিতে হোক, একটি মনোমুগ্ধকর মিল্টনের পছন্দের একটি গান মিল্টনের গলায় শুনতে চাই। গুরু, আমি আপনাকে একটা কথা বলি, যে গান গাইতে পারবো না বলেই কিন্তু গানের সুর করতে শুরু করেছি, শিল্পীদেরকে দিয়ে গাওয়াতে চেষ্টা করেছি। সত্যি কথা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার গান সুস্থ কানের পক্ষে স্বাস্থ্যকর নয়। আপনি আমার গান শুনতে চেয়েছেন আর আমি আপনাকে না বলবো, এই স্পর্ধা আমার নাই, সাহস আমার নাই, এই দুঃসাহসটুকু আমি করবই। কিন্তু যারা শ্রোতা আমার, যারা এই অনুষ্ঠান দেখছেন, তারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন, কারণ আমি আসলে গান গাইতে পারি না। আমি শুধু আমার প্রিয় সঙ্গীত শিল্পী এবং প্রিয় মানুষের কথায় আমি একটি গান গাইব, সে আমার হোক ভাঙা গলা, ভালো না লাগলে পরেও তালি দেওয়ার দরকার নেই, অন্তত মেনে নিয়েন। আমি একদিনই করব বেয়াদবি গো, আমি একদিনই করব বেয়াদবি, দোহাই মুখর হইও না সেদিন নিন্দা অপবাদে, দোহাই মুখর হইও না সেদিন নিন্দা অপবাদে, যেদিন তোমরা যাইবা পায়ে হেঁটে আমি যাব কাঁধে, তোমরা যাইবা পায়ে হেঁটে আমি যাব কাঁধে, আমি একদিনই করব বেয়াদবি। মিল্টন, আমি কিভাবে কি বলবো আমি তো বুঝি নাই, শেষ লাইনটা না আসা পর্যন্ত একেই তো যে বললে না, গীতিকার ইজ দ্য প্ল্যানার। চমৎকার চমৎকার। এটা কবে, অনেক আগের লেখা? এইটা হচ্ছিল কি, আমি একটা চলচ্চিত্রে গান লিখতে বসেছিলাম শহীদুল ইসলাম খোকনের সাথে, চিত্র পরিচালক, উনি আজকে নেই। তো উনি আমাকে বলছেন, মিল্টন, একজন বিখ্যাত মানে কবির একটা কথা বলি, এইরকম একটা গান লিখতে পারেন না? তো উনি একটা বলেছিলেন, তো সেইটা আমার মাথায় ছিল। তারপর কোনো একদিন গান করতে যে যেন কখন আমি লিখে ফেলেছি সেই কবিতাকে অনুসরণ করে। এটা যে আমার সৃষ্টি আমি এইভাবে বলছি না, তবে বাংলায় আমি আমার মতো করে তৈরি করেছি। কেউ গেয়েছে এই গানটি গেয়েছিল একটি মেয়ে, কিন্তু সেই গানটি আর মানুষের কান পর্যন্ত পৌঁছেনি। যাই হোক, আমি একটা অনুরোধ করে রাখছি, গানটা যেন মিল্টন খন্দকার গায়। কিন্তু এই আবেগ, এই অনুভূতি কোনো প্রফেশনাল গায়ক দিতে পারবে বলে আমি মনে করি না। সব আবেগ সবার কণ্ঠে আসে না। যে বোঝে, যে তার মাথায় প্রথম আসলো, তার আবেগ যতই আমি নকল করি না কেন মিলবে না। আমার অনুরোধ, গানটি করবে। কিন্তু এত আপনি বলছেন সুন্দর একটি গান, এই গানটি কি নষ্ট করা ঠিক হবে? না, আমার কণ্ঠ নষ্ট মোটেও হবে না। এটা আমার অভিজ্ঞতাতে আমি খুব জোর গলায় বলছি। চেষ্টা করবো বড় ভাই, আপনি বলেছেন, আমি কোনো সহযোগিতা লাগলে আমার স্টুডিও আছে, কামেন্ট থেকে। নিশ্চয়ই, আমি জানি তোমার নিজেরই আছে, নিশ্চয়ই, সবই আছে, সব জানি, বাট ইউ ডু ইট। আচ্ছা, যাই হোক, এখন যেটা শুনতে চাচ্ছি আমি, যে ভাইরাল যে শব্দটা আসে, জি, প্রশ্নটা বিশেষভাবে আমি তোমাকে করছি এই কারণে যে 40 বছর আগেও ভাইরাল হয়েছে অনেক। জি, তখনকার ভাইরালের মধ্যে একটি আন্তরিকতা ছিল। প্রতিটা মানুষের মধ্যে মধ্যে যখন গানগুলো ছড়াতো, সেই পুরনো গানগুলি যা গেয়ে শিল্পীরা উঠে গেছে, সেই আবেদন যেভাবে ভাইরাল হতো আর এখনকার ভাইরালের আবেদন কি এক? এখন হয়েছে কি, ওই যে সস্তার কায়দায় এতই সস্তা গান তৈরি হচ্ছে, আর এই প্রযুক্তির এত সহজলভ্যতার কারণে যে একদম মানে খেটে খাওয়া শ্রমজীবী নিরন্ন মানুষের হাতেও মোবাইল পৌঁছে গেছে। ওইখান থেকে সারা পৃথিবী পাওয়া যাচ্ছে ওই মোবাইলের মাধ্যম দিয়ে। তো যার ফলে হচ্ছে যে সৃষ্টিশীল গান, শুদ্ধ গান, ভালো গান, শ্রোতাটা আমরা হারিয়ে ফেলেছি। যে মানুষটা সহজ কথাটা বুঝতে চায়, সে কখনো বিমূর্তে এই রাত্রি আমার মৌনতা সুতাইব না একটি রঙিন চাদর, এই গানটি পছন্দ করবে না। সে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কিংবা বুকটা ফাইটটা যায়, এই গানেই সন্তুষ্ট।
যার ফলে এই ভাইরালের কারণে, ভিউ কালচারের কারণে নষ্ট জিনিসগুলো, মানে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা বরাবরই ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে, সেটা বাড়ছে। তবে আমাদের মনে হয় যে আমরা মহল্লায় কোন ছেলেটি সন্ধ্যার সময় পড়তে বসলো না, আমরা সেইটাকে উদাহরণ করব না। আমরা উদাহরণ করতে চাই মহল্লার কোন ছেলেটি সবচেয়ে ভালো রেজাল্ট করলো, আমরা সেই দিকেই ধাবিত হতে চাই। ভাইরাল তো হবেই, এই ভাইরালের মধ্যে থেকে শ্রেষ্ঠ গান কোনটি আমরা সেই খুঁজে নিয়ে সেটা নিয়ে গর্ব করতে চাই, গৌরব করতে চাই। এই প্রসঙ্গ নিয়ে আমিও কিছু বলবো, তবে তার আগে আর একটি কথা, যখন খুব কষ্ট করে এটি গীতিকবিরা যখন একটি গান তৈরি করলো, জি, এবং দেখা গেল যেটা আশা করেছিল যে গানটি মানুষের অন্তত অন্তরে খোঁচা দেবে, কিন্তু হলো উল্টোটা, তখন কি গীতিকবিরা কষ্ট পায়? কষ্ট তো হয়। এবার আমি একটা গান লিখি, গান লেখার সময় যখন কবিতাটা বানাই, ছন্দটা তৈরি করি বা সুন্দর সুন্দর মিল দিয়ে মানুষের মনের ভেতরের কথাগুলো বলার চেষ্টা করি, গানটা শোনার পর আমি চাই যে মানুষের বুক ছুঁয়ে যাক, টাচ করুক। কিন্তু সেক্ষেত্রে হয় কি যে সেরকম যখন হয় না, তখন বুকে টাচ লাগেই, কিন্তু সেটা পরম আনন্দের না, পরম কষ্টের। খুবই অনুভূত হয় যে দুঃখজনক যে আমি যেভাবে দিলাম গানটা ঠিক সেইভাবে হলো না। এটা খুব দুঃখজনক একজন গীতিকবির জন্য। এর চেয়ে কষ্ট আমার মনে হয় যে পৃথিবীতে আর কিছু আছে বলে আমি মনে করি না। দর্শক, আমার যেটা মনে হলো, আসলে সৃষ্টিশীল কাজগুলো খুব লিমিটেড। এটা পছন্দের অপছন্দের ব্যাপারের আগেও যেটা আসবে, কথাটা উঠবে, সেটা হলো যে সৃষ্টি করলো সে জানে তার মনের সুখ এবং ব্যথাটা। আর এই যুগে যুগে গান আসবে, গান যাবে, যেটা বললো যে সহজলভ্য হয়ে যাওয়ার পরে সহজ কথার গান শুনতে চায়, এটাও যেমন চরম সত্য। তাদের কানে ভালো গান ধাক্কা দেয় না, এটাও তেমনই চরম দুঃখের। সব মিলিয়েই আমাদের জীবনকে চলতে হবে। এবং এখানে আমার বক্তব্য, আমি মিল্টনের সাথে গলা মিলিয়েই বলবো, এ দুঃখ নিয়েই আমাদের গীতিকবিদের দুঃখ থেকে সরে এসে আমাদের পথ চলা বন্ধ না করে সৃষ্টিকে বাধা না দিয়ে সৃষ্টি করেই যেতে হবে। এবং মানুষের ভালো লাগাটা, এটাও তো ওই যে বললাম, এটা কখনো জোর করে হয় না। যাদের ভালো লাগলো না তো লাগলোই না, কিছু করার নেই। আর যাদের ভালো লেগে যায় ওটাই থেকে যায় অমর। তাই এখানে কাউকে দোষারোপ করতে চাই না, বা কাউকে দোষারোপ ভাবতেও চাই না, দোষ দিতেও চাই না। গীতিকার, সুরকার, গায়ক তারা চেষ্টা করে যাবে, কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। এটাই এই দুঃখ বলেন, এটাই নিয়ম নীতির প্রচলিত হয়ে থাকে, এটাই মেনে নিতে হবে। কেননা সৃষ্টি কোনো সময় কাউকে সুখের জন্য হয় না, আর সৃষ্টি কোনো সময় কাউকে তোষামত করার জন্য হয় না। সৃষ্টি তার আপন ধর্মেই হয়, আপন গতিতে চলে। মিল্টন খন্দকার, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, তোমার অভিজ্ঞতা শুনলাম, অনেক কিছু আমিও জানলাম, শিখলাম। আমার একটা অনুরোধ দর্শকদের কাছে, তোমার বিশেষভাবে কিছু বলার থাকবে, অন টু দি ক্যামেরা। দর্শকদেরকে আমার বলাটাই গুরুত্ব নয়, দর্শকদেরকে আমি অনুরোধ করছি, দিন শেষে আমরা বাঙালি, দিন শেষে আমরা বাংলাদেশি, দিন শেষে আমাদের যে একটা গৌরবের থাকার কথা বাংলা গান, শুদ্ধ গান, সুস্থ গান, সুন্দর গান, সেই গানটা আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই। আমরা বাঙালি বলে আমাদের যে অবিরাম বা অফুরন্ত সম্ভাবনার একটা দিক সঙ্গীত, সেই সঙ্গীত নিয়ে মাথা তুলে দাঁড়াতে চাই। এর জন্যে আপনাদের সহযোগিতা লাগবে, সহযোগিতা চাই। আমরা বাংলা গানকে, ভালো গানকে আপনারা যেন প্রমোট করেন, আপনারা যাতে সহযোগিতা করেন, এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যুক্ত থাকেন, সেই অনুরোধ করব। খুব ভালো লাগলো আমার নিজের কাছে, এবং আপনারা প্রাণ ভরে ওকে দোয়া করবেন যেন মিল্টন খন্দকার আরও অনেক অনেক মানুষের কথা নিয়ে, প্রকৃতির কথা নিয়ে নিজের ভালোবাসাকে আপনাদের মাঝে ছড়িয়ে দিক, এই কামনা করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।